চলতি সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট আইয়ের তথ্য। লক্ষ্য উচ্চপদস্থ কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী। যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলের হামলা, ৩ ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও অব্যাহত আগ্রাসন, 10,000 হামাস সদস্যকে পুলিশ বাহিনীতে যুক্ত করার চেষ্টা। সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে কুর্দি প্রতিনিধি দলের সঙ্গে আল শারার বৈঠক। নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি, প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হবে এসডিএফ। ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, 3 জন নিহত। চলতি মাসেই 500 কিলোমিটার ভূমি দখলের দাবি মস্কোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। চলতি সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করা হতে পারে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও সহায়ক যুদ্ধজাহাজ। এদিকে যে প্রতিবেশী দেশের ভূমি, আকাশ, জলপথ ব্যবহার করে তেহরানে হামলা চালানো হবে, সেই দেশকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের উদ্দেশ্যে আরও একটি আর্মাটা বা যুদ্ধজাহাজের বহর রওনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছানোর পর থেকে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ব্যবহার হলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমায় ঢুকলে তা লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। এদিকে ইরানের সাম্প্রতিক প্রাণঘাতী দমনপীড়নের জেরে উচ্চপদস্থ আইআরজিসি সদস্য সহ 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব না থাকার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায়, তাহলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন অনুযায়ী ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। তুরস্কের এক সাংসদ বলেছেন, ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে, এমন পন্থায় অবলম্বন করছে আঙ্কারা। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 জন আহত হয়েছেন। এদিকে গাজার নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তাদের 10,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। যদিও হামাসকে নিরস্ত্রকরণ না করা হলে উপত্যকাটিকে পুনর্গঠন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের ভাইকে হারিয়ে শোকে কাতর মোহাম্মদ আল রিফি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার পূর্বাঞ্চলের আল সানাফুর ও উত্তরাঞ্চলের তুফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় রিফির ভাইসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার সময় এই ফিলিস্তিনিরা কোনো ইয়েলো লাইন অতিক্রম করেনি বলে দাবি স্থানীয়দের। আমার চাচাতো ভাই শহীদ হয়েছেন একটি গ্রিন জোনে, ইয়েলো জোনে নয়। তাহলে ট্রাম্পের সেই শান্তি পরিষদ কোথায়? এই পিস কাউন্সিলের সব কথাই মিথ্যা। আমরা
ক্লান্ত। আমরা এই রক্তপাত বন্ধ চাই। একদিন আপন ভাইকে হারাতে হয়, আরেকদিন চাচাতো ভাইকে, আরেকদিন প্রতিবেশীকে। গাজার বাইরে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় দাহারিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। দাহারিয়ায় সামরিক যান ও স্টান গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজায় নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তার 10,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। সম্ভাব্য অস্ত্র সমর্পণের আগে এই দাবি উঠেছে। হামাস জানিয়েছে তাদের প্রায় 40,000 বেসামরিক ও নিরাপত্তা কর্মীকে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন মন্ত্রী পরিষদ পুনর্গঠনে প্রস্তুত হামাস। কিছু দপ্তর একীভূত করা, দায়িত্ব পুনর্বন্টন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বাস্তবতা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। আমাদের পূর্ণ আস্থা আছে যে এই কমিটি যোগ্য জনবলকে কাজে লাগানোর ভিত্তিতেই কাজ করবে এবং আগের সময়ে যারা কাজ করেছেন তাদের কারো অধিকার নষ্ট হতে দেবে না। বর্জন, বরখাস্ত বা এ ধরনের যুক্তির বাইরে থেকেই সবার অধিকার নিশ্চিত করার জন্য একাধিক ব্যবস্থা ও একাধিক পথ রয়েছে। এই বিষয়টি মধ্যস্থতাকারীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে এখন ইসরায়েলের সামনে দুটি মূল লক্ষ্য রয়েছে। এক, হামাসের অস্ত্র ভেঙে দেয়া এবং 2, গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা। উপত্যকাটি পুনর্গঠন প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, নিরস্ত্রীকরণের আগে পুনর্গঠনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন শুরু করার যে আলোচনা শোনা যাচ্ছে তা ইসরায়েল মেনে নেবে না। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দি প্রধান শহর কবার্নের 15 জন প্রভাবশালী ও বুদ্ধিজীবী কুর্দ প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৈঠকে শারা কুর্দিদের নাগরিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের উপর জোর দেন। সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম। চুক্তিতে প্রতিরক্ষা বাহিনীতে এসডিএফ এর সদস্যদের যুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আহমেদ আল শারা। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে নতুন এক উদ্যোগ নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাবকা বাঁধ পরিদর্শনের সময় কোবানে শহর থেকে আসা 15 জন কুর্দি বুদ্ধিজীবী ও প্রভাবশালী সামাজিক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে আল শারা তার ঘোষিত কুর্দি নাগরিক ও সাংস্কৃতিক অধিকার স্বীকৃতির ঘোষণা পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, নতুন সিরীয় রাষ্ট্র সব কুর্দিদের অধিকার রক্ষা করবে। তবে বৈঠকে এসডিএফ নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, তারা কুর্দি জনগণের অধিকারের চেয়ে ভূখণ্ড নিয়ন্ত্রণ ও সংঘাতকেই অগ্রাধিকার দিচ্ছে। এদিকে সিরীয় গণমাধ্যম লেভান্ট 24 এর তথ্য অনুযায়ী সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে। সমঝোতার মূল বিষয়গুলোর মধ্যে কুর্দিদের অধীনে থাকা হাসাকা, কামিশলি সহ সংশ্লিষ্ট এলাকায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে এসডিএফ সদস্যদের নিজ নিজ এলাকায় রেখে সরকারি ব্যবস্থা তথা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হবে। সব ধরনের সংঘর্ষ বন্ধেরও চুক্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপে আল শারা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংরক্ষণ, নাগরিক শান্তি জোরদার এবং দায়েশের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। ট্রাম্প সিরীয় জনগণের ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান। সিরিয়ার দক্ষিণাঞ্চলের তিশরিন ও কারাকুজাক বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে বাড়ি ফেরার চেষ্টা করার সময় এসডিএফ এর পুঁতে রাখা স্থল মাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেটের অভিযোগ অনুযায়ী প্রত্যাহারের আগে অসংখ্য বেসামরিক বাড়ি ও সড়কে মাইন বসানো হয়েছিল। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার জোরদার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের খার্কিভ ও ওডেসায় রাশিয়ায় রাতভর ড্রোন ও মিসাইল হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 25 জন। এর মধ্যেই চলতি মাসে ইউক্রেনের 500 বর্গ কিলোমিটার ভূমি দখলের দাবি করেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান। এদিকে গণমাধ্যমের তথ্য মতে কিয়েভে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দনবাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুরোপুরিভাবে সরে আসার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন যুদ্ধবন্ধে একের পর এক বৈঠকের আয়োজন করা হচ্ছে, অংশ নিচ্ছে রুশ প্রতিনিধি দলও। এত আলোচনার পরও আক্রমণাত্মক আচরণ থেকে সরে আসছে না রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরীর ওডেসায় রাতভর রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও আছেন। এই হামলায় আবাসিক ভবন, একটি গির্জা, কিন্ডারগার্টেন ও একটি উচ্চ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি জ্বালানি স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে খার্কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহর ও আশপাশের অঞ্চলের প্রায় ৮০% এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় মেয়রের দাবি, নির্দিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়। ১৬টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বারবার বিমান হামলার আশঙ্কায় ব্যাহত হচ্ছে মেরামত কাজও। জানুয়ারিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, চলতি মাসে ১৭টি বসতি দখল করে ৫০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেরাসিমভ ইউক্রেনে লড়াইরত পশ্চিমাঞ্চলের সেনাদের পরিদর্শন করেছেন। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তার শর্ত হিসেবে ইউক্রেনকে দনবাসের যে অংশ এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনীয় সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলোচকরা। প্রতিবেদনে ৮ জন অবগত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিরাপত্তা গ্যারান্টি পেতে হলে ইউক্রেনকে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে, যার মধ্যে দোনেৎস্ক ও লুহান্স থেকে প্রত্যাহারের শর্তও যোগ হতে পারে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি প্রতিবেদনটি ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র ভূমিকা দুই পক্ষকে আলোচনায় বসানো। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তুষার ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ৪২। বিদ্যুৎহীন হাজার হাজার ঘরবাড়ি। আরও একটি ঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিভাগের, সতর্কতা জারি। দীর্ঘদিনের আলোচনার পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। স্থানীয় সময় মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে একে মাদার অফ অল ডিল বলে আখ্যা দেন। এটি কার্যকর হলে ভারতের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে ধারণা বিশ্লেষকদের। মার্কিন শুল্কের চাপে বিশ্ব বাণিজ্যের টালমাটাল অবস্থাতে ইউরোপের সঙ্গে আলোচনায় বাজিমাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা অবশেষে আলোর মুখ দেখছে। স্থানীয় সময় মঙ্গলবার নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা দেন মোদী। একে মাদার অফ অল ডিল বলে আখ্যা দেন তিনি। भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ। গতকালই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্বজুড়ে লোকেরা এটিকে মাদার অফ অল ডিল হিসেবে উল্লেখ করছেন। এই চুক্তিটি ১৪০ কোটি ভারতীয় এবং ইউরোপীয় দেশগুলোর লাখ লাখ মানুষের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করবে। यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। চুক্তি অনুযায়ী পণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। এর অংশ হিসেবে ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামে শুল্ক কমানো হবে। পর্যায়ক্রমে খরচ কমবে বিমান ও মহাকাশযানেও। ভারতের গাড়ির বাজারে ১১০% শুল্ক কমে 10% হবে। তবে দুগ্ধজাত পণ্য, চিনি ও কৃষি পণ্যে শুল্ক বহাল থাকবে। ব্রাসেলসের দাবি, এই চুক্তি কার্যকর হলে ভারতের বাজারে বিনিয়োগ বাড়বে, ইউরোপের বাজারে প্রবেশাধিকার বাড়বে নয়াদিল্লির। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারতের পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও উন্নত হবে। মোদী প্রশাসন বলছে, এটি ভারতের কৃষক ও ছোট ব্যবসার জন্য ইউরোপীয় বাজারে সহজে পণ্য পৌঁছানোর বড় সুযোগ। পাশাপাশি উৎপাদন এবং পরিষেবা খাতেও আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাণিজ্য চুক্তির পাশাপাশি নিরাপত্তা, প্রতিরক্ষা ও জলবায়ু সহযোগিতা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছেন তিনি। এ সময় সম্মিলিতভাবে ভবিষ্যতের বিপদ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করে তোলার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করেন তারা। সামুদ্রিক নিরাপত্তা ও সাইবার হুমকি নিয়েও আলোচনা করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে বক্তব্য দেওয়ার সময় আক্রমণের শিকার হয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। স্থানীয় সময় মঙ্গলবার মিনিয়াপলিসে টাউন হল সভায় বক্তব্য দেন তিনি। শহরে ফেডারেল অভিবাসন তৎপরতার সমালোচনা করার সময় ইলহান ওমরের দিকে একটি তরল পদার্থ স্প্রে করে এক ব্যক্তি। নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় ইলহানের কোনো ক্ষতি হয়নি, তবে কোনো ধরনের
কোন ধরনের পদার্থ স্প্রে করা হয়েছে এবং আক্রমণকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা এ বিষয়ে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আগ্রাসী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনায় মিনেসোটায় পিছু হটতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ গ্রেগরি বোভিনোকে তার বর্ডার পেট্রোল কমান্ডারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলেন এ পদক্ষেপ যথেষ্ট নয়, বরং গ্রেগরিকে আইনের আওতায় শাস্তি দিতে হবে। এদিকে আইসিই এর গুলিতে সদ্য নিহত আইসিইউ নার্স ট্রেটির কাছে বন্দুক থাকা উচিত ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অভিবাসন বিরোধী অভিযানের নতুন নিশানা মিনেসোটা অঙ্গরাজ্য। গেল কয়েক সপ্তাহেই আইসিই এর এজেন্টদের গুলিতে একজন সাহিত্যিক ও একজন আইসিইউ নার্স নিহত হয়েছেন। এসব ঘটনার পরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে উত্তেজনা। এরই জেরে ট্রাম্প প্রশাসন তাদের এই অভিযানে নেতৃত্বে বড় ধরনের রদবদল করছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ এবং বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রেগরি বোভিনোর মিনেসোটার হোটেলের বাইরে প্রতিবাদকারীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা জানান শুধু পদচ্যুতিই তার যোগ্য শাস্তি নয়, বরং তাকে আইনের আওতায় আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোভিনোকে চরম মতাদর্শী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন পদচ্যুতি নয়, এটি কেবল একটি ছোট পরিবর্তন। এ সময় ট্রাম্প আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রির মৃত্যুকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন পেট্রির কাছে অস্ত্র থাকা এবং দুটি লোডেড ম্যাগাজিন রাখা অনুপযুক্ত ছিল। আমরা সীমান্তকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। দেশ জুড়ে অপরাধ অনেক কমে গেছে। আমি মনে করি এক মিডিয়ায় রিপোর্ট এসেছে, যদিও তারা এটা শুনতে পছন্দ করেন না, কিন্তু এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন অপরাধ রেকর্ড করা হয়েছে। তাই আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আর আমরা মিনেসোটার কথাও যদি বলি, মিনেসোটাতেও অপরাধ অনেক কমেছে। আসন্ন মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিকে নিরাপত্তা সহায়তার জন্য আইসিই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন নিয়োগ নিয়ে ইতালিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিলানের মেয়র উদ্বেগ জানিয়ে বলেন এটি এমন একটি বাহিনী যা হত্যাকাণ্ডে জড়িত, স্থানীয়দের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে গ্রেফতার অভিযান চালাচ্ছে। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এজেন্টরা কেবল সমর্থনমূলক ভূমিকা পালন করবেন এবং সমস্ত নিরাপত্তা কার্যক্রম ইতালির কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই থাকবে। চীনে দুই শীর্ষ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর ঘোষণার পর দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে কুর অভিযোগে দুই জেনারেলকে আটক করা হয়েছে। তবে বেইজিং এর পক্ষ থেকেও এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন এটি শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীভূত করার কৌশলও হতে পারে, যেখানে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরানো হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি চীনের সেনাবাহিনীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের কাছে গোপন পারমাণবিক তথ্য পাচারের অভিযোগে সম্প্রতি চীনের শীর্ষ দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া এবং আরেক শীর্ষ জেনারেল লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণার পর সামাজিক মাধ্যম জুড়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে সামরিক অভ্যুত্থানের খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। বিভিন্ন পোস্টে দাবি করা হয় ওই ঘটনার পর দুই জেনারেল প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে সেনা সদস্যদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি হাজার হাজার সেনাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও নানা তথ্য ছড়িয়েছে। এমনকি দুই জেনারেলকে আটক করার গুঞ্জনও উঠেছে। সেভ দ্য পার্টি, সেভ দ্য নেশন স্লোগানের হ্যাশট্যাগ সামাজিক মাধ্যম জুড়ে। পশ্চিমা গণমাধ্যমগুলোর শিরোনামেও এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ প্রথম প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পশ্চিমা গণমাধ্যমের দাবি এই তদন্ত এমন এক সময় শুরু হয়েছে যখন শি জিনপিং সেনাবাহিনী ঢেলে সাজাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। 2023 সাল থেকে এখন পর্যন্ত 50 জনের বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের নির্বাহীকে পদচ্যুত বা তদন্তের আওতায় আনা হয়েছে।
তবে চীনের অভ্যন্তরে আসলে কি ঘটছে তা এখনো স্পষ্ট নয়। ঝাং ইউশিয়া, লিউ ঝেনলি বা অন্য কোনো শীর্ষ কর্মকর্তা শি জিনপিং এর বিরুদ্ধে সেনা একাট্টা করার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিশ্লেষকদের বরাতে দ্য কাস্পিয়ান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই জেনারেলের বিরুদ্ধে তদন্ত শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীভূত করার কৌশলও হতে পারে, যেখানে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরানোর চেষ্টা চলছে, যা চীনের সামরিক নীতি ও নেতৃত্বে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঝাংয়ের মতো অভিজ্ঞ অফিসার হারানো সেনাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বে প্রভাব ফেলবে। তাদের মতে উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপর ভয় ও অনিশ্চয়তার কারণে তাইওয়ানের বিরুদ্ধে কোনো বড় সামরিক সিদ্ধান্ত পুরোপুরি শি জিনপিং এর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার ক্ষমতা কেন্দ্রীভূতকরণ চীনা সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত প্রাধান্য বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঝুঁকি তৈরি করবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। যদিও এসব বিষয়ে চীনা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। ঝাংয়ের বিরুদ্ধে পারমাণবিক গোপন তথ্য ফাঁসের কোনো অভিযোগও প্রকাশ্যে নিশ্চিত করেনি বেইজিং। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র জানান, শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই অংশ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফ্রান্সেও শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার। পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাব পাশ, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ, বলছেন প্রেসিডেন্ট। লুনার নববর্ষের আগে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। তাইচুংয়ের কেন্দ্রীয় শহরে ট্যাঙ্ক, ড্রোন সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। এই মহড়াকে নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে দেখছেন সামরিক কর্মকর্তারা। লুনার নববর্ষ স্থানীয়ভাবে স্প্রিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। চন্দ্র ও সূর্য পঞ্জিকা অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তাইওয়ানে পালিত হয় লুনার নববর্ষ। এ উৎসবকে ঘিরে সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান। স্থানীয় সময় মঙ্গলবার তাইচুংয়ের কেন্দ্রীয় শহরে প্রস্তুতিমূলক এ মহড়ার কার্যক্রম চালানো হয়। প্রস্তুতি মহড়ার অংশ হিসেবে বিভিন্ন সামরিক অস্ত্রের প্রদর্শন করেছে তাইওয়ান। সামরিক ট্যাঙ্ক, কৌশলগত স্বল্প দূরত্বের ড্রোন সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিয়েছে নবগঠিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ইউনিট। ৫৮তম আর্টিলারি কমান্ডার ক্যাপ্টেন লু জানান, এই মহড়া সামরিক সরঞ্জামের কার্যকারিতা যাচাই এবং ধারাবাহিক প্রশিক্ষণ জনসম্মুখে তুলে ধরার সুবর্ণ সুযোগ। আমরা প্রথমবারের মতো অন্যান্য বাহিনীর সঙ্গে মহড়ায় অংশগ্রহণ করছি। এটি আমাদের সরঞ্জামের কার্যকারিতা যাচাইয়ের চমৎকার সুযোগ ছিল। একই সঙ্গে জনগণের সামনে আমাদের ধারাবাহিক ও কঠোর প্রশিক্ষণের ফলাফল প্রদর্শনেরও সুযোগ পেয়েছি। মহড়ার মাধ্যমে তাইওয়ান নিজেদের সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা ব্যবস্থা জনসাধারণের সামনে তুলে ধরছে, যা কেবল অস্ত্রের কার্যকারিতার উপর নির্ভর নয়, নিজেদের কৌশলগত পরিকল্পনা এবং কঠোর প্রশিক্ষণেরও জানান দিচ্ছে তাইওয়ান। জাপান সাগরের দিকে আবারও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ছোড়া এসব ক্ষেপণাস্ত্র স্বল্প পাল্লার বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। সিউল জানায়, মঙ্গলবার বিকেলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এর কাছাকাছি এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ২১৭ মাইল দূরত্ব অতিক্রম করেছে এসব ক্ষেপণাস্ত্র। জাপানের কোস্টগার্ডও উত্তর কোরিয়ার ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে বলে জানিয়েছে। নিক্ষেপের কয়েক মিনিট পর জাপান সাগরে পড়ে এসব ক্ষেপণাস্ত্র। দেশের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানান, পিয়ংইয়ং এর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টোকিওর ওপর কোনো প্রভাব ফেলবে না। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। বিদ্যুৎহীন রয়েছেন হাজার হাজার মানুষ। তীব্র ঠান্ডা, বরফ ও দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির সংখ্যা। টেক্সাসে বরফে জমে থাকা একটি পুকুরে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। ফ্রিস্কো শহরে স্লেডিং দুর্ঘটনায় এক কিশোরী মারা যায়। অন্যদিকে অস্টিন এলাকায় পরিত্যক্ত একটি গ্যাস স্টেশনের পার্কিং লটে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। অন্যদিকে দেশটিতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। এর মধ্যেই আরও একটি ঝড়ের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার তাপমাত্রা বেড়ে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর মধ্যেই দেশটির অটোওয়েজ অঞ্চলে দাবানল দেখা দিয়েছে। শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো।
তীব্র গরমে নাজেহাল অস্ট্রেলিয়াবাসী। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে 48.9 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা এখন পর্যন্ত অঞ্চলটির সর্বোচ্চ তাপমাত্রা। মেলবোর্ন অঙ্গরাজ্যে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তবে চলতি সপ্তাহের শেষ দিকে গরম কিছুটা কমতে পারে। এদিকে তীব্র দাবদাহে দাবানলের ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে অটোওয়েস অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে প্রায় 10,000 হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত জরুরি সেবা সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ। ত্রাণ ও সুরক্ষা নিশ্চিতে কাজ করছে তারা। বাতাস দাবানলের তীব্রতা বাড়াচ্ছে। আগামীতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। তাপপ্রবাহের ঝুঁকিও থাকবে। আমরা সবসময় অ্যাপে নজর রাখছি, গাড়িতেও সবকিছু প্যাক করে রেখেছি। সবাইকে বলবো সংবাদ দেখুন পরিস্থিতি কোন দিকে যায়। আশা করি পরিস্থিতি খুব খারাপ হবে না। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সতর্কতামূলক শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্ক থাকার জন্য সাধারণ মানুষের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রস্তাব পাশ হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটিকে উচ্চ কক্ষে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষ থেকেই আইনটি কার্যকরের তাগিদ দিয়েছে এলিসি প্রাসাদ। শিশুদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অস্ট্রেলিয়ার পর এবার ইউরোপের দেশ ফ্রান্সও 15 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। স্থানীয় সময় সোমবার রাতে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের বিলে সমর্থন দেয়। 116 ভোটে পাশ হয় বিলটি। প্রস্তাব অনুযায়ী 15 বছরের নিচে কিশোর কিশোরীরা স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন মিললে আইন হিসেবে কার্যকর হবে প্রস্তাবটি। বিল পাশের পর একে বড় পদক্ষেপ বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, সরকারকে দ্রুত পরবর্তী ধাপে যেতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা তাদের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি। আইন কার্যকর হলে রাষ্ট্রীয় মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা ক্ষতিকর সামাজিক মাধ্যমের তালিকা করবে। 15 বছরের নিচে সেগুলোর ব্যবহার সরাসরি নিষিদ্ধ হবে। তুলনামূলক কম ক্ষতির কিছু সাইট থাকবে আলাদা তালিকায়, তবে সেগুলো ব্যবহার করতে লাগবে অভিভাবকের অনুমতি। একই সঙ্গে সিনিয়র স্কুল বা লিসেতে মোবাইল ফোন নিষিদ্ধ করার ধারা যুক্ত হয়েছে। প্রাইমারি ও মিডল স্কুলে এই নিষেধাজ্ঞা আগেই চালু ছিল। এছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশ, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস, স্পেন ও আয়ারল্যান্ড এমন আইনের বিষয়ে বিবেচনা করছে। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। যুক্তরাজ্যে 3 দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে অতি দারিদ্র্যের সংখ্যা। গবেষণা সংস্থা জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের নতুন একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়, শিশু ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে বলে সতর্ক করেছে গবেষণা সংস্থাটি। যুক্তরাজ্যের মোট জনসংখ্যা প্রায় 6,90,00,000। অর্থনীতি প্রযুক্তিগতভাবে প্রবৃদ্ধির পথে থাকলেও বাস্তবে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমিত থাকলেও মূল্যস্ফীতি 3% উপরে এবং সুদের হার দীর্ঘদিন উচ্চ থাকায় প্রকৃত আয় কমেছে। এ কারণে চাকরি থাকা সত্ত্বেও বহু পরিবার দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, যা দেশটির অতি দরিদ্রতা বৃদ্ধির বাস্তব চিত্র তুলে ধরছে। সম্প্রতি যুক্তরাজ্যে দারিদ্রতা আরো গভীর হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশন। নতুন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে প্রায় 68 লাখ মানুষ অতি দারিদ্র্যে বসবাস করছে, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। অতি দারিদ্র্য বলতে বোঝানো হয়েছে বাসা ভাড়া বাদ দেওয়ার পর যাদের আয় জাতীয় মধ্যম আয়ের 40%-এরও নিচে। প্রতিবেদন অনুযায়ী 2টি ছোট সন্তান সহ কোনো পরিবারের ক্ষেত্রে এই আয়ের সীমা বছরে প্রায় 16,400 পাউন্ড। সামগ্রিকভাবে যুক্তরাজ্যে দারিদ্র্যের হার 1994-95 সালের 24% থেকে 2023-24 সালে 21% নামলেও অতি দারিদ্র্যে থাকা মানুষের হার 8% থেকে বেড়ে দাঁড়িয়েছে 10%। বর্তমানে দারিদ্র্যে বসবাসকারী মোট মানুষের প্রায় অর্ধেকই এই শ্রেণীতে পড়েছেন।
দারিদ্র শিশুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছে জেআরএফ। টানা তৃতীয় বছরের মতো বাড়ছে দরিদ্র শিশুর সংখ্যা। বর্তমানে প্রায় ৪৫ লাখ শিশু দরিদ্রতায় বসবাস করছে। একই সঙ্গে প্রতিবন্ধী এবং কিছু সংখ্যালঘু জনগোষ্ঠী, বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানি কমিউনিটির মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি বলে উল্লেখ করা হয়েছে। এমন অবস্থায় কল্যাণ ভাতা সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও সতর্ক করেছে গবেষণা সংস্থাটি। শিশু দারিদ্র্য কমাতে সরকার 2 সন্তানের সীমা তুলে নেয়ার সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র এটি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে জেআরএফ।